তারাপীঠ, তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। ওই পীঠটায় বসে আমি সব কাজ করতে পারি। মানে এনার্জি হেভি, হাই এনার্জি না? দিয়ে রক্তচামুন্ডা দিয়ে কাজ মানে রক্ত লাগে। দেখুন, যে মায়ের সাধনা করে সেখানে পিশাচের সাধনা হয় না। না মানে কোন কোন সিমটম দেখলে বোঝা যায় বান মারা হয়েছে কিনা? আচ্ছা, সঠিক সময়ে রোগ নির্ণয় হওয়াটা কিন্তু এটাও বোধহয় ভাগ্যের ব্যাপার না? প্রচণ্ড প্রচণ্ড। মানে সত্যিই কি আমরা যেটা শুনি স্বর্গ থেকে ভূতেদের ছেড়ে দেয়, তারা আসে দাপাদাপি করে, এটা কতটা সত্যি? আপনি চলে যান সুরিখানায়, ভূত বেশি থাকে, পতিতালয় ভূত বেশি থাকে। ওই ভূত চতুর্দশীতে কিন্তু প্রচুর কাজ হয়। একটা হলদে পাতি লেবু নেবেন, কিন্তু পুরো পাকা হতে হবে, কারণ বগলামুখীর রং হচ্ছে হলুদ। তাতে আপনি আপনার শত্রুর নাম লিখুন। জিমে ট্রেনারের সঙ্গে বর বুঝতে পারছে, বরকে শান্ত করে আরামসে বিন্দাস চলছে। সে যতটা জব করে পাওয়ারফুল হয়েছে, আপনার কবচটা ততটাই পাওয়ারফুল হবে। তন্ত্রমতে আপনি যে কোনো কবচই করুন না কেন, বোয়াল মাছ খাওয়া চলে না। জন্ম মৃত্যু দিয়ে এখানে কলম চালিয়ে কোনো লাভ। মানে ঠিক একটা বাধা পড়ে গিয়ে সময়টা চেঞ্জ হয়েই গেল না? 100%। যার জন্ম সময় বা জন্ম তারিখ সেই অর্থে জানা নেই, বা জন্ম তারিখ জানা থাকলেও সময় জানা নেই, সে কি ছক বানাতে পারবে আপনার কাছ থেকে? যখনই সে ওই পিলারটা ছিল 4x4, বাদ বাকি তো ফাঁকা, পিলারের এদিক দিয়ে নেবে, এদিকে যখন যাচ্ছে আমি তো দেখতেই পাবো যে কেউ যাচ্ছে, আর দেখতে পেলাম। ভগবান সবার কাছেই একবার না একবার আসে। হঠাৎ দেখা যাচ্ছে মন্দিরের বাইরে দিয়ে যেন মা বেরিয়ে যাচ্ছে, পায়ের ছাপ। অনেক মিডিয়ায় গেছিল। আজকে আমাদের সঙ্গে আছেন অ্যাস্ট্রো সৌমাচার্য মহারাজ। নমস্কার। প্রথমত বলি শুভ বিজয়া, কেমন কাটলো পুজো আপনার? ভালো। ফাইন। সামনেই তো আবার মা কালীর আরাধনার দিন আসতে চলেছে, কারণ এইটুকুই আমাদের বোধহয় এই বাঙালিদের হাতে বোধহয় আনন্দ করার বা ফেস্টিভের সময় দুর্গাপুজো থেকে কালী পুজো। তো কালী পুজো আপনাদের ক্ষেত্রে তো খুবই স্ট্রং, কারণ তন্ত্র মতে তো আমরা যেটা জেনে থাকি যে বছরে এইরকম একটা দিন একবারই আসে। হ্যাঁ, কালী পুজোটা অ্যাকচুয়ালি দশমহাবিদ্যা যেটা আছে, সেটা তো প্রথম বিদ্যা কালী। তো কালী পুজো যেটা দীপাবলি, মানে দীপান্বিতা কালী পুজো যেটাকে বলা হয়, এই কালী পুজোর রাতের কাজ হচ্ছে মানে তান্ত্রিকদের জন্য তো মানে ভাইটাল ডে। ভাইটাল ডে। কারণ দেখুন, মা কালীর 4টে রূপ, এক একটা রূপের এক একটা ক্রিয়া। দক্ষিণাকালী, ভদ্রকালী, মহাকালী, শ্মশানকালী, তো সবারই আলাদা আলাদা ক্রিয়া রয়েছে। আপনি ঠিক মানে তাদের কর্ম আলাদা আলাদা। এবার আপনি যে কাজ করতে যাবেন, এবার আপনাকে দেখতে হবে যে আপনি শ্মশানকালীকে দিয়ে কাজ করবেন, যে কাজটা আপনার দরকার, না দক্ষিণাকালী, না ভদ্রকালী, না মহাকালী। তো এটা কি মানে কোনো মানুষ ধরে এখন আপনার কাছে সমস্যা নিয়ে এলো, সেটা শুনে আপনিই তো ঠিক করবেন যে এর ক্রিয়াটা কার মাধ্যমে করবেন? অবশ্যই। মানে আমি তান্ত্রিক মানে একটা তন্ত্রের কাজ করছি মিন্স মানে এই নয় যে তন্ত্র করে দিলাম। শুধু পেটের যন্ত্রণা শুধু পেইন কিলারই তো সারে না। তন্ত্র একটা তান্ত্রিক, আমি যদি একটা বশীকরণ করতে যাই, সেই বশীকরণের মধ্যেও ভাগ আছে। ঠিক আছে, মানে আপনার পেটের যন্ত্রণা হচ্ছে, কিন্তু যন্ত্রণাটা পেইন কিলার দিলেই হবে না। এবার দেখতে হবে ওটা অরিজিনটা খুঁজে বার করতে হবে, যেটা 2 মিনিটে সম্ভব নয়। মানে আজকে তো ট্রেনে বাসে দেখাই যায় 2 মিনিটে বশীকরণ। যাই হোক, তো আজকে যদি আমি বশীকরণ করতে যাই, কোনো একটা কেউ এলো যে এনাকে বশীকরণ করতে হবে, বা কারুর ধরুন রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, সেখানে তাকে ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, এবার আমি দশম মহাবিদ্যার কোনটা প্রয়োগ করবেন, কোন দেবীর দৌড় ধরে কাজ করব। ঠিক আছে, দশম মহাবিদ্যার মধ্যে প্রথম হচ্ছে মা কালী, দ্বিতীয় মা তারা, তৃতীয় ষোড়শী, চতুর্থ দেবী ভুবনেশ্বরী, তো এইরকম করে পঞ্চম ভৈরবী। ঠিক আছে, ষষ্ঠ আপনার মা ছিন্নমস্তা আছে, অষ্টমে আপনার আছে মা বগলামুখী, নবমে মাতুঙ্গী আছে, কমলা আছে, ধূমাবতী আছে ষষ্ঠে। তো এইটা হচ্ছে দশমহাবিদ্যা। এটাই হচ্ছে আমাদের সাধনা, যে কার দৌড় ধরুন। এবার ধরুন
কারোর কোনো রিলেশনে বিচ্ছেদ হয়েছে, তাকে আবার এই বিচ্ছেদটাকে জোড়া লাগাতে হবে। এবার যদি ধরুন মানে হয় যে হ্যাঁ কাপলসের মধ্যে একটা অশান্তি ঝামেলা বা ছোটখাটো বা একটা ব্যাপার কিছু হলে, হয়েছে, হ্যাঁ। বা স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে, সেটা আপনি যেমন 51 পীঠের মধ্যে কিন্তু যেমন সব থেকে বড় পীঠ যেটা আর কি আমাদের কামাখ্যা, হুম। তাতে আমাদের বশীকরণের কাজ খুব ভালো হয়। আচ্ছা। ঠিক আছে, এটা কিন্তু দশমাবিদ্যার মধ্যে পড়ছে না, না, বা আমার ত্রিপুরা সুন্দরী কিন্তু দশমাবিদ্যার মধ্যে পড়ছে না। এটা 51 পীঠের মধ্যে একটা পীঠ, 51 পীঠের মধ্যে। এবার 51 পীঠের মধ্যে সব থেকে মানে স্ট্রং পীঠ। স্ট্রং পীঠ, কারণ ওখানে অনেক সাধনা, সাধুদের সাধনা ভোজনা সব হয়েছে, তার জন্য স্ট্রং। হুম। যেমন তারাপীঠ, তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। ওই পীঠটায় বসে আপনি সব কাজ করতে পারবেন, মানে এনার্জি হেভি, হাই এনার্জি না? হ্যাঁ, ওই পীঠটা হচ্ছে সিদ্ধপীঠ। ওই পীঠে বসে আপনি কামাখ্যা তন্ত্র করতে পারেন, যে কোনো তন্ত্রের কাজ করতে পারেন। ঠিক আছে, তো আমার কাছে যারা তাদের ওই বশীকরণ। এবার দেখা যায় যে কোনো দুজনের মধ্যে একটা ব্রেকআপ হয়েছে, কিন্তু মাঝখানে তৃতীয় ব্যক্তি, হুম। বা ধরুন রিলেশন হয়েছে এবার বিবাহ হবে, দেখা যাচ্ছে মেয়ের বাড়ি থেকে ছেলে পছন্দ নয়, বা ছেলের বাড়ি থেকে মেয়েকে পছন্দ। হুম। ঠিক আছে, হুম। তাহলে আমরা শত্রু দাঁড়িয়ে গেল। হুম। তখন কিন্তু আর ওই কামাখ্যা তন্ত্রে আর যাওয়া যাবে না, তখন কি তন্ত্র? তখন মা বগলায় আসতে হবে। আচ্ছা। মোহিনী বগলা, ওতেও বশীকরণ হয়। আপনার বগলা কাজ করলো, আপনার শত্রুকে দমন করলো, আর মোহিনীতে আপনাকে বশ করলো। তাহলে আপনার কাজ মিটে গেল। বশীকরণ মানে আপনার বশীকরণটা মানে আপনার যে রোগটা হয়েছে কিরাম টাইপের, কার দৌড় ধরলে আপনি পরিপূর্ণ কাজ পাবেন। হচ্ছে রক্ত চামুন্ডা দিয়ে কাজ করতে হয়। রক্ত চামুন্ডা আপনারা হয়তো জানবেন যে চামুন্ডা তন্ত্র যেটা আছে, হুম। আমি ওটাই কিন্তু বেশি খুবই করে- ভয়ানক, খুবই স্ট্রং ওটা, মানে ওটা সিদ্ধ করাটা মানে চামুন্ডা তন্ত্রটা এলো কোথা থেকে? চামুন্ডা যেটা আছে সেটা হচ্ছে যখন স্বর্গে রাক্ষসরা সব দেবদেবীদের হাটিয়ে দিয়েছিল, তখন সবাই মা পার্বতীর কাছে শরণাপন্ন হয়েছিল। তখন প্রথম মা পার্বতী কৌশী রূপ নিয়েছিল। কৌশী রূপটা খুব মানে প্রচণ্ড সুন্দরী রূপ। এই কৌশী থেকেই কৌশিকী অমাবস্যা চালু হয়েছে, কৌশী অমাবস্যা। তখন ওই কৌশী রূপ নেয়ার পর মানে মহিষাসুরের যে দুটো রাক্ষস ছিলেন, চণ্ড আর মান্ডু, ওরা দুজন বিয়ে করতে চেয়েছিল। পরবর্তীকালে রাক্ষসদের বলা হয় যে ওদের যাদের আর কি, যে মা কৌশিকে অপহরণ করে আন। তখন মা চণ্ডীর রূপ ধারণ করে। অ্যাকচুয়ালি মা দুর্গার যে 10 হাত নিয়ে যে মায়ের যে মূর্তি আমরা দেখি, অ্যাকচুয়ালি এটা মা চণ্ডীর রূপ। আচ্ছা। মা তখন এই দশভুজা চণ্ডীর রূপ নিয়ে মহিষাসুরের সঙ্গে লড়াই করেছিল, মহিষাসুর বধ করেছিল, এবং যেটা অকাল ওই বোধন। চণ্ড আর মান্ডুকে ওই রেখে বধ করে তার রক্ত পান করতে করতে এসছিল। তখন পার্বতী নাম দিয়েছিল চামুন্ডা। তো সেই থেকেই চামুন্ডা। অ্যাকচুয়ালি আমাদের মা পার্বতী যে দেখি আমরা দুর্গা, সেটা হচ্ছে চণ্ডীর রূপ, দশভুজা। আর ওই বধ করার পর তখন মা পার্বতী তার নাম দিয়েছিল যে চামুন্ডা। অতএব মা পার্বতী যার থেকে সাহায্য নিয়ে যাকে করে মহিষাসুর বধ করেছে, আমি তার সেই চামুন্ডা তন্ত্রটা করে, তার শিষ্য, তার শিষ্য বলা নয়, তার সাধনা করে সেই চামুন্ডা দিয়ে যদি আমি কাজ করি, তাহলে মানুষের শত্রু দমন হবে না, এটা একদমই। হতে পারে। এবং সেই জন্যই আমি জানি মানে আপনার বহু ভক্ত, বহু মানুষ আপনার কাছ থেকে সবসময় সেবা পায়, আপনার কাছ থেকে এসে তারা তাদের সমস্যা থেকে মুক্তি পায় খুব সহজেই। চামুন্ডা দিয়ে, রক্ত চামুন্ডা দিয়ে কাজ মানে রক্ত লাগবেই। মানে সে যে বসবে তার হাত কেটে রক্ত হোক, বুক চিরে রক্ত হোক, নাহলে বলির পাঁঠার মাথা দিয়ে আহুতি দেওয়া হবে। শ্মশানে চিতায় কাজ হবে, বলির পাঁঠার মাথা লাগবে। আমরা যেমন বেলপাতা বা কিছু দিয়ে মন্ত্র পড়ে আহুতি দিই, ওই আহুতিটা হবে বলির পাঁঠার মাথা। ফুলের জায়গায়, বেলপাতার জায়গায় ওই মাথা
একদম বলির পাঁঠার মাথা থাকবে, বলির পাঁঠার, কোনো পাঁঠার দোকানের মাথা চলবে না। বলির পাঁঠার মাথা থাকবে। সে আপনি কোনো আপনার শত্রুকে দমন করুন বা আপনি আপনার ব্যবসায় উন্নতি লাভ করুন, কি আপনার রিলেশনশিপে কাজ করুন, যে মানে কোনো মিরাকেল ফল পাবে যে সেটা কোনো শুধু সমস্যায়। প্রসেস এক, মন্ত্র আলাদা, মন্ত্রটা আলাদা হবে, প্রসেস এক। কিন্তু যদি আমি শত্রু দমন বা কিছু করতে যাই, তখন ওই যে আহুতিটা দেবো, তখন সেটা নিক্ষেপ এইরমভাবে। হুম। আর যখন কোনো ভালো কাজের জন্য এ করবো, তখন সেটা আহুতি এরকম হবে। জিনিসটা এই হবে, দুটো আলাদা আলাদা দুটো প্রসেস। আলাদা প্রসেস। এই দেওয়া ডেলিভারিটা আলাদা হবে, মন্ত্রটা আলাদা হবে। বাট চিতায় হোম হবে, আর ওই বলির পাঁঠার মাথা সাজানো থাকবে, তার মাথায়। কতগুলো মাথা লাগে এরকম কাজে? দেখুন 13টা আমরা দিই, আমি দিই 13টা। এবারে কেউ কমে করলো, কিন্তু যে কাজ করায় আমি তাদেরকে বলি অন্তত 13টার মধ্যে একটা মাথা যেন, একটা বলি তোমার নামে দেওয়া হবে, যার কাজ হচ্ছে সেই মাথাটা লাস্টে মারা হবে, সেটা নিয়ে 13টা। বাকি তারাপীঠেতে রোজ 100 বলি হচ্ছে, অতএব সেই বলির পাঠানো মাথায় অ্যারেঞ্জ। অ্যাকচুয়ালি আপনি যদি তন্ত্রমতে কারুর কাজ করেন, যদি সেই সঠিক পদ্ধতি এবং দ্রব্য সঠিক হয়, ফল পাবেই। ফল আপনি পাবেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমাকে একটা জিনিস বলুন, যে আজকে তো এইটাকে অনেকেই খারাপভাবে নিচ্ছে, খারাপভাবে মানুষকে ঠকাচ্ছে। অনেকেই বলছে যেরকম আমার কাছে কর্ণপিশাচিনী আছে, বা আমি এটা শুনতে পাই, এটা বলে দিতে পারি। এইভাবেও তো মানুষ মিসগাইডেড হচ্ছে। তো সেই মিসগাইডেড হওয়া মানুষগুলো চিনবে কি করে যে কে সঠিক তান্ত্রিক, কে ভুল? না না, সেটা আমি বলবো না, তবে এইটুকুনি বলতে পারি যে আপনি যে এত সুন্দর ড্রেস আপ করে বসে আছেন, আপনাকে গিয়ে এখন যদি বলি যে কোনো গার্বেজে গিয়ে বসতে, আপনি বসবেন? না, আমি তো অন্তত বসবো না। তাহলে গার্বেজে যা থাকার কথা সে কখন এখানে এসে বসবে? না। আমার তো নেই, আমি কর্ণপিশাচিনীর কোনো সাধনা করিনি, আমার নেই। কারণ আমাকে দেখে মনে হচ্ছে কর্ণপিশাচিনী যার তার কাছেই থাকবে যে নোংরা অবস্থায়, ওটা তো সাধনা করতে গেলে হবে। থাকলেও তাকে, মানে আমি নোংরা জায়গায় বসে সাধনা করলাম, করে নিলাম, এবার আমি ভালো জামা কাপড় পরে সেন্ট মেখে নিলাম, থাকবে থাকবে না। তো আমি জানি না কে কি সাধনা করেছি, না, আমি একটা জিজ্ঞাসা করলাম কেন, এটা তো আমাদের সাধারণ মানুষের জানা দরকার না, কারণ অনেকে অনেকভাবে মিসগাইডেড হয়। আমি এই বিষয়ে দেখুন, যে বলছে হয়তো তার কাছে আছে, আমার কাছে নেই, আমি এইটুকুনি জানি। কারণ আমি যে জামা কাপড় পরে বসে আছি বা আপনার এখানে বসে আছি, মানে আমার কাছে নেই। কিন্তু আপনার কাছে যেটা আছে সেটা হচ্ছে অভিজ্ঞতা এবং সঠিক রাস্তা। দেখুন, যে মায়ের সাধনা করে সেখানে পিশাচের সাধনা হয় না, পরিষ্কার কথা। পিশাচের সাধনা করছো মানে তোমার পিশাচের সাধনাই করতে হবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, আমি দাদা করেই বলছি, সেটা হচ্ছে তোমার কাছে এসছে এরকম কোনো ঘটনা বা কোনো সমস্যা নিয়ে কোনো মানুষ যেটা রীতিমতন তোমাকেও নাড়িয়ে দিয়েছিল? মানে কিরকম, অ্যাস্ট্রোলজিক্যাল না তন্ত্রের মতে? দুটোই বলো না। দেখো, তন্ত্রের তোমার তো পরিধিটা অনেকটা বড়, তুমি অ্যাস্ট্রোলজি সঙ্গে তন্ত্র মতে আমি বলছি, আমার মানে পাঞ্জাব থেকে একজন এসেছিল, বাঙালি, বিলাসপুরের। তো ভদ্রমহিলা যখন আমায় ফার্স্ট ফোন করলো, তখন আমাকে ছবি পাঠালো, দেখলাম খুব সুন্দর, ভালো, যেমন নর্মালি। কিন্তু উনি নানা রকমভাবে ডিস্টার্ব বলছে। তখন আমি রিসেন্ট ছবি দেখলাম পুরো শুকিয়ে গেছে। আচ্ছা। মানে ওনাকে বান মারা হয়েছে। আমি তখন প্রথমে যখন উনি পাঠিয়েছেন, আমি মানে ঠিক ধরতে পারছি না জিনিসটা কি হচ্ছে। তারপরে যখন ওনাকে আমি কিছু কথা বললাম, বললো হ্যাঁ এগুলো আমার প্রবলেম হচ্ছে। তো সেগুলো একটু আমাদের দর্শকের সঙ্গে শেয়ার করুন না, মানে কোন কোন সিমটম দেখলে বোঝা যায় বান মারা হয়েছে কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে, দেখবেন সব মানুষেরই কিন্তু কম বেশি, মেয়েদের একটু বেশি হয়, চুল আজরালে চুল ওঠেই, কিন্তু একটা আনলিমিটেড যখন চুল ওঠে, নর্মাল চুল ওঠা আর এটা একটা সিমটম। দ্বিতীয়ত হচ্ছে বুক ধরপড় করবে, একটা সিমটম। তৃতীয়ত তল পেটের ব্যথা শুরু হবে, এবং আপনি যে সাধারণভাবে যে খাওয়া দাওয়াটা করতেন, সেই খাওয়া দাওয়াটা আস্তে আস্তে স্টপ হয়ে যাবে। মানে আপনি যদি 4টে রুটি খেয়ে খিদেটা আমরা কমপ্লিট হয়, সেটা আধখানা রুটিতে হবে, তো খাবেন না। এবং আপনার শরীরটা আস্তে আস্তে রোগা হয়ে যাবে, মুখ চোখ পুরো সেই
ধরুন 20 বছর পর আপনার যেমন একটা বয়সের ছাপ এসে যায়, এরকম এসে যাবে। কোনো কিছু করতে ভালো লাগবে না, কোনোতে কিছুতে এনার্জি থাকবে না, একটুতেই আপনি রেগে যাবেন বা কারোর উপর অফেন্ডেড হবেন, এইসব এই সিমটম। সিমটমগুলো দেখলে বোঝা যায় যে তাকে বান মারা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এবার তার কাজে ধরুন অনেকের ব্যবসায় বান মারে, হুম, দেখা যাচ্ছে ব্যবসা করছে, খুব ভালো ফ্লারিশ চলছে। করছে, হঠাৎ করে খারাপ শুরু হলো। হ্যাঁ, ভালো ভালো আমার দেখা ভালো ভালো রানিং বিজনেস আস্তে 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 প্রায় বন্ধের মুখে বন্ধের পৌঁছে মুখে। গেছে। অনেকে আছে যে প্রচুর সম্পত্তি, এটা ম্যাক্সিমাম আমি দেখেছি দিল্লি, আমাদের ওয়েস্ট বেঙ্গলতে অত আমি পাইনি এরকম ক্লাইন্ট, কিন্তু আমি ম্যাক্সিমাম পেয়েছি দিল্লি এবং বাইরে ব্যাঙ্গালোর, দিল্লিটা খুব বেশি পেয়েছি, যে ওখানে প্রচুর মানুষের সম্পত্তি, বিশাল বড় ফ্যাক্টরি, হয়তো 2-3 ভাই, এই ভাইদের মধ্যে ওই সম্পত্তি কে ভাগ নেবে, ভাগ কে, নেবে। হ্যাঁ, তখনই এই জিনিসগুলো, মানে এটা কি মানে রীতিমতো মৃত্যুবান পর্যন্ত ওরা এগিয়ে যায় নাকি? হ্যাঁ, ভাই এই ভাইকে মেরে দেয়। জিনিসটাই তো, এই জিনিসটাই আপনি জাস্ট বুঝতে পারছেন, আমার সঙ্গে কথা হলো বা আমার মতো কোনো মানুষের সঙ্গে কথা হলো, সে বলে দিল, আপনি বেঁচে গেলেন। এবার ধরুন আপনি বুঝতে পারছেন না, বা অনেকে আছে এইসব মানে না, তারা আস্তে আস্তে এই করতে করতে একটা বাজে জায়গায় চলে যায় তার লাইফটা। হুম। এবার আমরা সব এইগুলো তুলি কিন্তু রক্তচমন। আচ্ছা, সঠিক সময়ে রোগ নির্ণয় হওয়াটা কিন্তু এটাও বোধহয় ভাগ্যের ব্যাপার না? প্রচন্ড প্রচন্ড যে একটা মানুষের যদি ক্ষতি লেখা থাকে সে হয়তো আপনার কাছে অবধি পৌঁছতে পারবে না, না, আর সঠিক সময় যদি পৌঁছয় সে সেখান থেকে মুক্তিও পেয়ে যায়। আমাকে এরকমও হয়েছে, আমি বলছি যে আমার দমদম চেম্বারে এসেছিল হুম, প্রায় 3-4 বছর আগে একজন, আমাকে ঢুকেই ভদ্রলোকের একটি মেয়ে লন্ডনে থাকেন, আর যার সঙ্গে বিয়ে হয়েছে সেও মানে কলকাতার, সেও লন্ডনে থাকে। তো এবারে একটা অশান্তি ঝামেলা, কিন্তু ভদ্রলোক কিন্তু তন্ত্র অ্যাস্ট্রোলজি এসব মানে না, দুজনের লাভ ম্যারেজই হয়েছে ওখানে। এখান থেকেই বিয়ে হয়ে গেছে, আচ্ছা, বিয়ে হয়ে ওরা ওখানে শিফট হয়েছে। শিফট হয়েছে। তো আমাকে প্রথম চেম্বারে ঢুকেই আমাকে ভদ্রলোক বলল যে দেখুন আমি কিন্তু এইসব মানি না, কিন্তু ওয়াইফ বলছে একটু প্রবলেম ফেস হয়েছে, ওই জন্যই আমি আসতে বাধ্য হয়েছি। মানে এটা তাচ্ছিল্য বোধ। আমি কিছু বলিনি। হুম। প্রথম দিন এলো, যে এসে সব কিছু এ করলো, আমি যা যা বলেছি সব শুনলো, শুনেই চলে গেল। 2 বছর পর আমাকে ফোন করেছে, বলছে আপনাকে ফোন করলুম, আরও 2-1জনকে ফোন আমি চেষ্টা করেছিলাম, আপনার ফোন নাম্বার পাচ্ছিলাম না, কিন্তু 2 বছর আগে আমি যা যা বলেছেন সেইগুলোই আমি ফেস করছি। এসে আমার কাছে কাজ করিয়ে গেছে 2 বছর পর। 2 বছর আগে শুনলে তার জীবনটা আরো বদলে যেত। তাকে রাতভর লন্ডনে থাকে, বলছে আমরা সকালে ঘুমোই, রাত্রে জেগে থাকি, মেয়ের কখন ফোন আসবে। অ্যাকচুয়ালি কত মানুষের ছেলেরা মেয়েরা যে বাইরে রয়েছে আউট অফ ইন্ডিয়া, তার বাড়ির মা বাবারা ভাবছে হয়তো আমার মেয়ে লন্ডনে আছে, অনেক ভালো কিন্তু আছে। যখনই কোনো অশান্তি ঝামেলার হচ্ছে তখন কিন্তু এরা প্রবলেম ফেস করছে। লন্ডনে আমার ম্যাক্সিমাম বলতে গেলে যত আউট অফ ইন্ডিয়ার ক্লায়েন্টের মধ্যে লন্ডনে সব থেকে বেশি আমার ক্লায়েন্ট। হুম। লন্ডনে আরেকজন আছে যেটি, যার বাড়ি হাওড়ায়, হাওড়া সালকিয়ায় মারোয়ারি, সে ওখান থেকে ছুটে এসছে আমার কাছে কাজ করাতে। কি ছিল তার সমস্যা? মানে হাজব্যান্ড আর চাইছে না ওনাকে, আচ্ছা। মা বাবা বা বোনেদের কথা শুনে, হ্যাঁ, বলছে বাড়ি চলে যাও আর আসতে হবে না, এবং বাড়ি থেকে বলেছে ডিভোর্স ফাইল করার জন্য। আর হাজব্যান্ডের বাবা মা থাকে কামাখ্যায়, অ্যাকচুয়ালি কাজটা হয়েছে ওখান থেকে, ওকে। যে বাবা মাকে দেখছে বলে, ওই জন্যে বউ বলছে বলে, ওই জন্যে ছেলের সংসারটাকে, সে ওইখান থেকে এসছে, এসে আমার সঙ্গে তারাপীঠে গিয়ে বসে কাজ করে গেছে, বর রিটার্ন নিয়েও নিয়েছে, উল্টে আরেকটা সন্তান হয়েছে। আছে এরকম প্রচুর প্রচুর, মানে কি বলবো, আজকের ডেটে বহু রিলেশনশিপ, বহু বিজনেস এত খারাপভাবে নষ্ট হচ্ছে না, যেটা শুধুমাত্র মানুষের হিংসের জন্য না? জাস্ট আজকে একটু কেউ কারোর সঙ্গে কোনো একটু মিসবিহেভ করে দিক, ব্যাস এখন যেন সেই মানে কি বলবো, মানে বদলা নেওয়ার একটা ঘোর কলিযুগ। ঘোর কলিযুগ। এই হচ্ছে, হ্যাঁ, এই কি আপনি যদি
দেখুন অনেকের মানে আছে এরকমও যে ধরুন কপালে নেই, অনেকের এরকম হতেই পারে। অ্যাস্ট্রোলজিক্যাল দেখলে বা নিউমোলজিক্যাল মতে আপনি যদি দেখতে যান বা 7.5 চলছে, এরকম অবস্থায় অনেকের প্রবলেম ফেস করতে হয়। সেই সময় যদি আবার ধরুন কেউ ওনার ওপর কেউ কিছু করলো তন্ত্রক্রিয়া, তাহলে মানে গোদের ওপর দ্বিগুণ দ্বিগুণ এফেক্ট হয়ে যায়, ঠিক নেগেটিভ আছে। এফেক্ট। তো সেগুলো তো কাটানো সম্ভব। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তন্ত্র মতে আপনি যদি সঠিক প্রক্রিয়ায়, সঠিক পদ্ধতিতে এবং সঠিক স্থানে যদি করেন, আপনি একটাই জিনিস জেনে রাখবেন, আপনার কাজ হতে বাধ্য, কাজ আপনি পাবেন, কিন্তু সঠিক প্রক্রিয়া সঠিক এবং সঠিক মানুষটা খুঁজে বার করতে হবে। সবাই কাজ জানে না, এটা আমি মানতে পারলাম না, সবাই একদমই জানে না। সবাই সাধনা করছে কম বেশি সবাই জানে, আমি যে জানি তা তো নয়। আমি মনে করি আমি 2 লাইন শিখেছি। না, সেটা তো আপনার বরাত পান, কিন্তু আপনি সত্যিই এত মানুষের উপকার করছেন সব সময়। আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে অনেকের ধারণা যে এই জাতীয় ফল নাকি বেশি দিন স্টে করে না, তো এটা কি সত্যি? না, মানে এটা লাইফ লংও স্টে করে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এর মধ্যে ব্যাপারটা কি জানেন, দাঁড়িয়ে ধরুন আপনি বগলমুখী কবচ করলেন, অনেকে আছে এই কবচ নষ্ট করে দেয়। নষ্ট আমাদের কিভাবে কাছেও করে? আছে। মানে ধরুন আমার কাছে কোনো ক্লায়েন্ট এলো, সে বললো ও আমার ক্ষতি করছে এই ব্যাপার, আমি যখন কাটতে বসলাম দেখলাম কি যে ওর গলায় হয়তো একটা বগলমুখী কবচ অলরেডি আছে সাপোর্ট, আচ্ছা, এবং ওখানে কিছু করতে গেলে তখন তাহলে আমাকে ওটা ভাঙতে হবে, ভাঙা শক্ত জিনিস। কিন্তু ওই কবচটা কতটা পাওয়ারফুল তার উপর ডিপেন্ড করছে। আপনি কাউকে বাড়ির ভেতর আসতে না পারে তার জন্য একটা পাঁচিল তুললেন, এবার ওই পাঁচিলটা আপনি 3 ইঞ্চি গাঁথতে দিলেন না 5 ইঞ্চি না 10 ইঞ্চি, সেই হিসেবে ওদিক থেকে আপনাকে হাতুড়ি দিয়ে মারলে ভাঙবে নাকি বুলডোজার দিয়ে ভাঙতে হবে? তো সেটাও আপনারা তো ধরে ফেলেন না যে তার কাছে ঢালটা কি রকম? হ্যাঁ, আমি রিসেন্টলি বলছি, আমি আবার পাঠালাম এই আপনার কাছে বসার আগেই ফোন এসেছিল পুনে থেকে, আমি বললাম যে আমি এখন ব্যস্ত আছি। আপনার তো মানে পর পর ফোন। তো ওনার গলায় বিয়ের পর ওনার শাশুড়ি কোনো মতে চাইছিলেন না যে মানে বউয়ের সঙ্গে ছেলের এটা ঠিক থাক, কেন বিয়ে দেন এটাও খুব একটা ঠিক নয়, বোঝা যায় না। তো যখনই বগলমুখী কবচ পড়েছিল, আজ 3 বছরে দুটো সন্তান হয়েছে, 4 বছরে ওনার বিয়েও হচ্ছিল না মেয়েটার, সেটাও আমি করিয়েছি। আমার বেশি মানে আমার এক একটা ক্লায়েন্ট আছে 8 বছর 10 বছর 15 বছরের ক্লায়েন্ট রয়েছে, তার বিয়ে হলো কিন্তু শাশুড়ি এটা করলো, যেই দেখলো আমার এটা দেওয়ার পর যখন দেখছি এখন খুব ভালো আছে, কলকাতা থেকে শাশুড়ি, হঠাৎ বলছে দাদা আমার কবচ থেকে না সব খুলে বেরিয়ে চলে গেছে। আমি তখনই বুঝছি উনি নষ্ট করে দিয়েছে, নষ্ট করেছে, কোনো এ করে নষ্ট করে দিয়েছে, নয় নষ্ট মানে নয় খুলে বেরিয়ে চলে যাবে নয় কিছু। এই আজকে কি বার, আজকে আগের মঙ্গলবার দিনকেই ওটা ধারণ করেছে, আবার ধারণ করালে, আবার আমি পাঠালাম, ধারণ করেছে। সুন্দর বেশ পরিবেশ, সুন্দর চলছিল, স্বামী স্ত্রী দুজনে, একটা বাচ্চার পর আবার 3 বছর পর একটা বাচ্চা। এই যে মানুষ এর ভেতরে গিয়ে এই জিনিসগুলো করে, এটাই একটা সমস্যা, খারাপ ব্যাপার। মানুষ করে, আমাদের সেভাবে তার গার্ডের ব্যবস্থা করতে হয় 100 বার, একদমই তাই। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে যেহেতু সামনে কালী পুজো আসছে, তার আগের দিন ভূত চতুর্দশী, এটা ভূতেদের জন্য কতটা ভাইটাল? মানে সত্যিই কি আমরা যেটা শুনি স্বর্গ থেকে ভূতেদের ছেড়ে দেয়, তারা আসে দাপাদাপি করে, এটা কতটা সত্যি? অ্যাকচুয়ালি ভূত বিষয়ে কথা বলতে গেলে না, আমাদের এখানে ভূত তো নিশ্চয়ই আছে, ভূত আছে, এবং আপনিও তন্ত্র সাধনা করার সময় কোনো ফিল পেয়েছেন এরকম? আমি কথাও বলতে বলেছি, কারণ শরীরে এসেছিল, সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছি, এবং তার সঙ্গে কথা বলেছি এবং তার গায়ে হাত তুলতে বাধ্য হয়ে গেছে, তখন আমি ভয় পেয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। একটু যদি ইনসিডেন্টটা বলেন আমাদের। মানে আমি শ্মশানেই ছিলাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটি ছেলে ছিল, কিন্তু সে যতক্ষণ বসে কাজ করছিল আমার সঙ্গে পাশে ছিল, দেখেছি আমি, কিন্তু হঠাৎ তার মুখ চোখ বা কোনো কিছু একটু বা চোখ মুখ আলাদা হয়ে যায়, এবং তাকে অনেকক্ষণ করার পর, দেখুন শ্মশানে যারা যায় না, যদি তার শরীরের রাস হালকা ভারী বা একটা অন্য কোনো ব্যাপার থাকে, ফট করে ধরে নেয়।
আর ভূত বেশি থাকে কোথায় জানেন? শ্মশানে। শ্মশানে বেশি ভূত থাকে না, ভূত তো শ্মশানে থাকবেই, কিন্তু আসলে ভূতের সংখ্যা কত, মানে সংখ্যা বলতে কত ভাগ ভূত অরিজিনালি থাকে, খুব কম সংখ্যক, ভূত বিশাল নেই, কিন্তু ভূত ম্যাক্সিমাম থাকে। ভূত কারা হয়ে যায়, ধরুন যারা অ্যাক্সিডেন্টে মরেছে বা এতে, কিন্তু এদের মধ্যে কারা বেশি ভূত হয়ে জন্মায় বলুন তো? যারা বেশি নেশাগ্রস্ত ছিল, কাম ভাব ছিল, আসক্ত ছিল। আপনি চলে যান সুরিখানায়, ভূত বেশি থাকে। আচ্ছা, আপনি চলে যান পতিতালয়, ভূত বেশি থাকে। আপনি হয়তো জানেনই না যে আপনার মধ্যে ভূত আছে, আপনাকে ধরে বসে আছে, আপনার থ্রু ওর সাথে ওই কাজগুলো করাচ্ছে যেগুলো ও ওর জীবনে করতে পারেনি বা ভালোবাসতো করতে। আপনি হয়তো যে কেউ হয়তো পতিতালয়ে যাচ্ছে সপ্তাহে একদিন কি 15 দিন, মাসে একদিন যায়, দেখা যাচ্ছে সে আস্তে আস্তে সপ্তাহে একদিন, সপ্তাহে দিন যায়। অ্যাকচুয়ালি ও যাচ্ছে না, ওকে নিয়ে যাচ্ছে ট্রেনে। কেউ হয়তো সুরিখানায় যায় মদ্যপান করতে, সে হয়তো খায় 2 গ্লাস, সে দেখা যাচ্ছে যে বাড়তে থাকছে ফ্রিকোয়েন্সিটা। এইগুলো ওখানে বেশি থাকে। আর একটা থাকে আপনার হসপিটালে, খুব থাকে, নার্সিংহোমে থাকে, এইরকম। হ্যাঁ, ভূত চতুর্দশী যেটা, সেটা ওই ভূত চতুর্দশীতে কিন্তু প্রচুর কাজ হয়। ওটাও একটা ভাইটাল ডেট, ভয়ঙ্কর ভাইটাল ডেট। আমি তো সবাইকে, মানে আগের বারেও প্রায় কালী পুজোর আগের দিন এবং কালী পুজোর দিন অনেক বলি পড়েছে। যারাই কাজ করায়, ওই যে বললাম আমি, যারাই কাজ করায় তাদেরকে 13টা করে জটাই 3টেও যদি দেন, হয়তো একটা কিন্তু নিজের নামে বলে দিন, দিয়ে সেই মাথাটা রাখুন। সে আপনার ব্যবসায় চলছে না, ব্যবসায় উন্নতি, বা কেউ কিছু করেছে, বা আপনার রিলেশনে কেউ মাঝখানে ঢুকে গেছে, তাকে আলাদা করা। আর এখন তো ম্যাক্সিমাম দেখুন, এই ম্যারিডের পর যে একটা রিলেশন, অবৈধ সম্পর্ক, যেটা মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ইয়েস, এটা তো এখন রয়েছে। এই সবেতে প্রচুর পরিমাণে কাজ হয়। এই রক্ত ছাড়া কোনোদিন তন্ত্রের কাজ দেখেছেন? আগের যত আগে পুরনো চলে যান, পুরনো দিনে চলে যান, যারা ডাকাত কালী সব এ করতো, তারা কি নর বলে দিত। অ্যাকচুয়ালি তন্ত্র, রক্ত ছাড়া কোনোদিন তন্ত্রের কাজ হয় না। ব্লাড লাগবেই। আপনি কালা জাদু, ব্ল্যাক ম্যাজিকের কাজ করুন, এই করুন, যে কোনো কাজ করুন, ব্লাড লাগবে। আপনি পুরনো তন্ত্রে চলে যান না, আমরা নয় আজকের ডেটের, পুরনো দিনে চলে যান, নর বলে দিত। মা কালী, মা তো রক্তের ভোকা, মাকে রক্ত না দিলে কিছু হবে না। ঠিক কথা। মা যদি নিজে মানে নিজে শান্ত না হন, উনি যদি ওনার পছন্দের জিনিসটা না পান, উনি আপনাকে আশীর্বাদ দেবেন কেন? তাহলে আপনি ওনাকে কিভাবে তুষ্ট করবেন, কাজে লাগাবেন? ঠিক কথা। তো বলি চাই, আপনি পাটা বলি দিন, আর সেই বলির মাথা দিয়ে রক্তচামুন্ডার কাজ করুন। আচ্ছা, আমাকে দাদা একটু যদি বলেন, সেটা হচ্ছে সত্যি সবার ক্ষেত্রে তো বড় ক্রিয়া করা খরচ সাপেক্ষ, তো সেই ক্ষেত্রে কিছু যদি টোটকা বলেন, যে শত্রুর মুখ বন্ধের জন্য কিছু। আমি আগে আমার ফেসবুকেতেও আমি অনেকবার ছেড়েছিলাম, আমি একটা টোটকা বলছি, যে বগলামুখী টোটকা, কিন্তু ওখানেও আমি কিন্তু ব্লাড ইউজ করেছি। একটা হলদে পাতি লেবু নেবেন, কিন্তু পুরো পাকা হতে হবে, কারণ বগলামুখীর রং হচ্ছে হলুদ। তাতে আপনি আপনার শত্রুর নাম লিখুন নিজের রক্ত দিয়ে, এই একটু আঙুল থেকে একটু ছুঁচ ফুটিয়ে বা টুইন ফুটিয়ে একটু রক্ত দিয়ে সেটাকে নামটা লিখুন। এবার লিখে কোনো সময় যদি খুব একটা বিশাল নয়, তাহলে লোহার পেরেক, যদি সেই পেরেক পুরনো জং ধরা হয় খুব ভালো হয়। আর তার চাইতেও যদি আরেকটু পাওয়ারফুল করতে চান, তাহলে সজারুর কাঁটা যদি আপনি জোগাড় করতে পারেন, সেই কাঁটা ওই নাম লেখার পর লেবুর মধ্যে গেঁথে দিন, দিয়ে এবারে ওভেনে গিয়ে ওভেনটা উপরে রেখে জ্বালিয়ে দিন, একদম চুপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এগুলো তো আমরা চিতায় করি, চিতায় যাওয়া সম্ভব না, সেটা বাড়ির ওভেনেও সম্ভব, নিজেদের মতো করে যতটা পারা যায়।
আচ্ছা দাদা, আর একটু আগেই যেটা নিয়ে আমাদের কথা হচ্ছিল সেটা হচ্ছে এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটা এই মুহূর্তে খুব বলছেন যে খুব সমস্যা প্রত্যেকের মধ্যে, বা বেশিরভাগ মানুষই এই সমস্যা নিয়ে আসে আপনার কাছে। তো তাদের ক্ষেত্রেও যদি কিছু টোটকা হয়, যে এরকম কিরম বলতে, ধরে এখন কোনো হাজবেন্ড হয়তো জড়াচ্ছেন, তো স্ত্রী বুঝতে পাচ্ছেন বা ইঙ্গিত পাচ্ছেন, সেই ক্ষেত্রে কোনো যদি টোটকা। না, টোটকা নয়, আমি এরকম প্রচুর কাজ করছি, প্রচুর কাজ করে আসছি, করেওছি। কিন্তু এখানে আমি এই ব্যাঙ্গালোর থেকেও রিসেন্টলি একজন কাজ করালো, বা এই কাজ প্রতিনিয়ত রয়েছে। আর এইটাকে আপনাকে ঠিক রাখতে গেলে দুটো দিক ঠিক রাখতে হবে। আপনি যদি এই ব্যালেন্সটাকে ঠিক রাখতে চান, তাহলে কিন্তু উল্টো দিকের যিনি আছেন, ধরুন একজন পুরুষ কোনো মহিলার সঙ্গে তার এক্সট্রা অ্যাফেয়ার চলছে, উল্টো দিকের মহিলাও হয়তো বিবাহিত, তাহলে আপনাকে এই পুরুষকে কিন্তু দুটো দিক সামলাতে হবে, তবে এই মিডিলটাকে বের করতে পারবে। এক হচ্ছে নিজের ওয়াইফ, ওনার হাজব্যান্ড, তবে গিয়ে আপনার রাস্তাটা ক্লিয়ার হবে। দুজনকে আপনাকে ডবল ক্রিয়া চেপে রাখতে হবে, তবে গিয়ে আপনার জায়গাটা। নালে নয় আপনার ঘর থেকে ইনি আপনাকে, নালে ওনার ঘর থেকে উনি। তো এখানে আমি মনে করি এক্সট্রা অ্যাফেয়ারের টোটকা কাজ করবে না, কিন্তু দুজনের মধ্যে অ্যাটলিস্ট যাতে টানটা বেশি থাকে, এর তো কোনো টোটকা আছে নিশ্চয়ই। মানে হাজবেন্ডকে বেঁধে রাখার জন্য বা স্ত্রীকে বসে রাখার জন্য। নিজের আচ্ছা, নিজের এর মধ্যেও করা সম্ভব, মুখ বন্ধ। হ্যাঁ, আমি কলকাতায় 6 মাস হয়নি, করে নিয়ে গেছে জিমে ট্রেনারের সঙ্গে। বর বুঝতে পারছে, বরকে শান্ত করে আরামসে বিন্দাস চলছে। ব্যালেন্স করতে হবে। ভালো, বুঝলাম। আচ্ছা দাদা, তুমি আমাকে একটু যদি বলো যে সেটা হচ্ছে, কেউ যদি এই তন্ত্রক্রিয়া শিখতে চায়, তোমার কাছে কি যোগাযোগ করবে সে? হ্যাঁ, করতে পারে। কারণ দেখো, সাত্তাভিষিক্ত পূর্ণাভিষিক্ত এটা হতে হয় তান্ত্রিকতা গেলে। কারণ সাত্তাভিষিক্ত মানে হচ্ছে শক্তি পূজার অধিকারী, আর পূর্ণাভিষিক্ত মানে তুমি কবচ, এই যে আমরা কাজ করছি সেই ক্রিয়া করতে পারবো এবং কবচ বানাতে পারবো, তো এবং আমরা কাউকে দীক্ষা দিতে পারবো, মানে কি আছে। কিন্তু তন্ত্র শিখতে গেলে যে সে যদি ভাবে যে আমি আজ আসবো, কাল লাল কাপড় পরবো, পরশু দিনকে ম্যাজিক শুরু করবো, তাহলে বলবো আমার কাছে আসতে হবে। কারণ আমরা তো এরকম করিনি, অনেক ব্যাপার আছে। আপনি অ্যাকচুয়ালি তন্ত্রের, আমি একটা কথা বলি, তন্ত্রের যেসব ক্রিয়া হয় না, ততটা ধরুন একটা কবচ তৈরি হচ্ছে, সেই কবচটাই কিন্তু যে তান্ত্রিক করবে তার তো জপ সেই করবে। সে যতটা জপ করে পাওয়ারফুল হয়েছে, আপনার কবচটা ততটাই পাওয়ারফুল হবে। আমি যতটা পাওয়ারফুল হব, আমার কবচও ততটা পাওয়ারফুল কাজ করবে। পরিষ্কার কথা, এটাই হচ্ছে তন্ত্র। মানে এটা এমন নয় যে শিয়ালদা স্টেশনের বাইরে থেকে একটা তন্ত্রের বই কিনে আনলাম আর আমি 108 বার মন্ত্র পড়ে একটা কবচ বানিয়ে নিলাম, এটা তো একদমই নয়। কিন্তু আপনি কবচ করছেন, আপনার কবচ ততটাই পাওয়ারফুল হবে যতটা আপনি সাধনা করে পাওয়ারফুল, আপনি নিজে সিদ্ধ হবেন। তার উপর ডিপেন্ড করছে আপনার কবচটা কতটা পাওয়ারফুল হবে। এটা ঘটনা। যতই আপনি সঠিক পদ্ধতিতে যান, আপনি যাচ্ছেন সঠিক পদ্ধতিতে, কাজ করছেন সঠিক পদ্ধতিতে, সঠিক দ্রব্য নিয়ে, কিন্তু আউটপুটটা পাওয়া যাচ্ছে না। কিন্তু ওই কবচটা যেটা পড়লে তবে আপনি কাজটা পাবেন, সেই কবচটা ততটাই পাওয়ারফুল হবে যতটা আপনি পাওয়ারফুল। বুঝলাম, পরিষ্কারভাবে বুঝলাম। আচ্ছা দাদা, এরকম কোনো মানে নেই যে আমি তারাপীঠ সিদ্ধপীঠে বা কামাখ্যায় গিয়ে বসে করছি, বা করছি নিশ্চয়ই, গেলে তো নিশ্চয়ই একটা পাওয়ারফুল ব্যাপার থাকে। বা আমি দীপান্বিতা অমাবস্যায় করছি, আমি কৌশিক অমাবস্যায় করছি, সব ঠিক আছে, আমি কতটা পাওয়ারফুল। সব কিছুর পরেও কিন্তু শেষ কথা তো আমাকেই বলতে হবে, নাহলে তো শুধু ট্রেনে চাপা হবে, অটোয় চাপা হবে, শ্মশানে ঘোরা হবে। আচ্ছা দাদা, আমাকে একটা জিনিস বলে, সেটা হচ্ছে কবচ পরে কিছু কিছু মানুষের ধারণা আছে যে কোথাও যেতে নেই, বারণ, এইরকম কি কি সমস্যা হতে পারে, যে শ্রাদ্ধ বাড়ি যেতে নেই বা না অ্যাকচুয়ালি শ্মশান যেতে নেই, এইগুলো দেখুন, তন্ত্র না এক একজন ঘরানায় তান্ত্রিক হয়েছে, তার গুরু যেরাম বলেছেন সেরাম চলবে। আচ্ছা,
এটাতে কিন্তু আপনার কাছ থেকে কবচ বানালে না, কি এরকম কোনো থাকে বাধা? একটা জানি যে একটা জিনিস জানি যে তন্ত্রমতে আপনি যে কোনো কবচই পড়ুন না কেন, বোয়াল মাছ খাওয়া চলে না। আচ্ছা, বোয়াল মাছ খাওয়া চলে না। এমনকি যারা তন্ত্র মানে শিখছেন বা ধরুন তান্ত্রিক, তারাও কিন্তু বোয়াল মাছ কোনোদিন খায় না। এবার ধরুন মানে মরা বাড়ি, আঁতুর বাড়ি, এই যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে যে যার ঘরানায় পেয়েছে। আমি যে ঘরানায় যে গুরুর থেকে পেয়েছি, সে যেটা উনি যেটা দিয়েছেন, আমি সেই হিসেবে চলি। হয়তো হতে পারে কারোর কিছু কোথাও গেলে কিছু হয় না, হয়তো কারোর গেলে হয়। তো এটা বলা Depend যায় করছে না, এটা। এটা ডিপেন্ড করছে যে যে ঘরানা থেকে উঠে এসছে। ব্যাপারটা হচ্ছে এই। অনেক ঘরানায় আছে যারা পুণ্যাভিষিক্ত হওয়ার পর পেঁয়াজ, রসুন, মাছ, মাংস খায় না, অনেক ঘরানায় খায়। অনেক কিছু এগুলো সব ঘরানার ব্যাপার আছে, যে যেখান থেকে উঠে আসছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, যে অনেকেই কিন্তু একটা মেডিকেল সমস্যা নিয়ে ভোগে, সেটা হচ্ছে সন্তান লাভ বা সন্তান ধারণ। এটাও কি তন্ত্রমতে করা সম্ভব? দেখুন, আপনি সায়েন্সকে বাদ দিয়ে কিছু করতে পারবেন না, ঠিক আছে? তন্ত্র মতে সবই সম্ভব, কিন্তু যদি দেখা যায় একজন কোনো মহিলা মেডিকেলি উনি মানে প্রসব করতে পারবেন না, সেই জায়গাটাই নেই, তখন সম্ভব? সেই জায়গাটাকে ঘোরানো কিন্তু শক্ত আছে। এটা আমার মনে হয় আমি পারি না, কেউ যদি পারে আলাদা কথা, কারণ মেডিকেলটাকে আপনি কোনো মতেই করতে পারেন অস্বীকার করা যায় না। কিছু কিছু ব্যাপারে হয়, সেইটাকে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল মতে দেখলেন। অনেকের আছে যে অ্যাস্ট্রোলজিক্যাল মতে 5th হাউস 5th লট ডিস্টার্ব, সেখানের জন্য যদি হয় আপনি ক্রিয়া করুন। কিন্তু যদি দেখেন যে অরিজিনালি ওনার গর্ভস্থলের যে অনেকে আছে না, যেটা মানে জন্মটা ধরতে পারে না, ডাক্তার বলে দিচ্ছে এটা সম্ভব নয়, তো সেখানে আপনি মানে এটা তো নিশ্চয়ই ওপরওয়ালার এ করা তৈরি বা এটা তার কর্মফল হয়তো, যে সেটা পাচ্ছে না। সেটাকে আপনি তন্ত্রের দ্বারা ঘুরিয়ে আবার এতে আনবেন, এটা আমি জানি না, বা আমি চেষ্টাও করিনি। অ্যাকচুয়ালি আমাকে এটা আমি হয়তো ট্রাই করেছিলাম আমার নিজের কারোর জন্য। সেটা হলো, অনেকে আছে এখন আমাদের ফোন করে আমাকে যে দাদা আমার এরকম ডেট আছে, বাচ্চা হবে, তো একবার আপনার কাছে যেতে চাই, যে কোন ডেটটা ভালো হবে, কটার সময় হলে ভালো হবে। তো অ্যাকচুয়ালি আমি এটা একবার টেস্ট করেছিলাম আমার নিজের কারোর ওপর। সে আমায় বলেছিল না এই টাইম এই ডেট। জন্ম মৃত্যু বিয়ে, এখানে কলম চালিয়ে কোনো লাভ, মানে ঠিক একটা বাধা পড়ে গিয়ে সময়টা চেঞ্জ হয়েই গেল না। 100%। সে সেই ভাগ্যটা নিয়েই আসছে, ওখানে লেখা হয়ে গেছে, ওখানে যেটা ওখানে লেখা, বিধাতা যেটা লিখে দিয়ে তার উপর দিয়ে কলম চালাবার মতো তান্ত্রিক আজ পর্যন্ত পয়দা হয়। বাজে কথা বলে লাভ নেই। আমাকে যারাই ফোন করে আমি বললাম দাদা এরম চলছে, চলতে দিন, যেটা নর্মালি হবে, যে ভাগ্য নিয়ে আসবে হতে সেটাই। পারে না। আমি যাকে ফার্স্ট টাইম আমারই একজন একে বলেছিল বলে, সেটা অনেক কাল আগে, তার সঙ্গে ডাক্তারের খুবই মাঝে রাস্তায় ডাক্তারের গাড়ি খারাপ হয়ে গেল, 10 মিনিট লেট হয়ে গেল। সেদিন আমি কান ধরে নিয়েছি, যার জীবনে এই কাজ করবো না। এবং পুরো প্ল্যানেটারি চেঞ্জ হয়ে গেল না? তার সময় চেঞ্জ হলো মানেই তার লগ্ন চেঞ্জ হয়ে গেল। মানে টাইমটা উপর থেকে লিখে রাখা। আমি তো সেদিনকে কান ধরে নিয়ে বলেছি এই কাজ আর দ্বিতীয় দিন করবো না। মানে জন্ম মৃত্যু বিয়ে, এই মৃত্যু কাউকে ডেট বলা যায়? আমরা হয়তো বলতে পারি মৃত্যু যন্ত্রণা ভোগ করবে, কিন্তু ডেট বা টাইম বিধাতার, ওটা ওখানে কলম চালিয়ে কোনো লাভ নেই। তার চাইতে বিধাতার উপর ছেড়ে দেওয়াটাই ভালো, বাধ্য। আচ্ছা মহারাজজি, আমাকে আরেকটা কথা বলুন, সেটা হচ্ছে যার জন্ম সময় বা জন্ম তারিখ সেই অর্থে জানা নেই, বা জন্ম তারিখ জানা থাকলেও সময় জানা নেই, সে কি ছক বানাতে পারবে আপনার কাছ থেকে? না, ওটা মানে যার নেই সেটা কি করে বানাবে, তার লগ্ন কি করে বেরোবে? সেটা সম্ভব নয় না। কারণ কেন বলছি, আমাদের বহু বন্ধু আমাদের কমেন্টসে লেখে আর কি, যে আমার জন্ম সময় ঠিকঠাক জানা নেই, বা জন্ম সময় না জানা থাকলে কোনো অসুবিধা নেই, জন্মের ডেটটা যদি ঠিক থাকে। আচ্ছা, ডেটটা অ্যাটলিস্ট জানতে হবে। কারণ ব্যাপার হচ্ছে কি, জন্মের তারিখ থেকে আমরা রাশি পাই, আর টাইমটা থেকে লগ্ন পাই, ঠিক আছে? অতএব আমরা যদি ডেটটা ঠিক পাই তাহলে ছক পেয়ে গেলাম,
এবার টাইমটা নেই মানে লগ্নটা পাচ্ছি না, কিন্তু এখন তো লগ্ন আমরা ইউজ করছি। আগে কি ছিল, আগে রবি ধরে বিচার হতো, চন্দ্র ধরে বিচার হতো। আচ্ছা, মানে দিনটা পেলেই কাফি। হ্যাঁ, দিন ডেট মাস পেলেই হবে, টাইমটা না হলেও কোনো অসুবিধা নেই। টাইম নেই তো কি হয়েছে, অনেকের আছে বাংলায় রয়েছে, ইংরেজিতে জানেই না। অর্থাৎ বাংলায় থাকলে আপনাকে তখন এপিমেটিক্স দেখে যারা অ্যাস্ট্রোলজি শিখেছে তারাই পারবে। এখন যারা এমনি মানে যারা এমনি ওই অ্যাপ দেখে আছে, তাদেরকে যদি হাতে এপিমেটিক্স দিয়ে দেন, তারা ভাববে যে খায় না মাথায় মাখে, রেলের টাইম টেবিলের বই ভাববে। তো একমাত্র বাংলায় যদি কারোর থাকে, অনেকে এসছে ইংরেজিতে, তখন ওই এপিমেটিক্স থেকে সব বেরিয়ে যাবে, যারা এপিমেটিক্স দিয়ে মানে অ্যাস্ট্রোলজিটা শিখেছে। আচ্ছা দাদা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে বশীকরণ বা এই ধরনের ক্রিয়াগুলো, এগুলো কোন তন্ত্রের মাধ্যমে করা হয়? দেখুন, যদি কেউ বশীকরণ করতে চায়, আগে আমি জিজ্ঞেস করি যে বশীকরণটা কাকে করবেন, কেন করবেন, কি কারণে করবেন। এবার কোনো রিলেশনশিপে যখনই ব্রেকআপ হয় তখন একটা বশীকরণের ক্রিয়া হয়, একটা রিভেঞ্জ থেকে চলে আসে। না, ধরুন রিলেশনশিপ ব্রেকআপ হচ্ছে, হয়তো কোনো ছেলে চলে যাচ্ছে বা মেয়ে চলে যাচ্ছে, তখন তাকে আবার আনতে গেলে একটা বশীকরণের ক্রিয়া হয়। এবার সেখানে দেখতে হবে যে ওনাদের যে ডিটাচমেন্টটা যেটা হয়েছে, ব্রেকআপটা, সেটা কি কারণে হয়েছে। আপনি যদি কারণটা না দেখে বশীকরণ করে দেন, তাহলে কিন্তু আপনার কাজটা বেকার হয়ে যাবে। ধরুন আপনার রিলেশনশিপটা সত্যিকারের কেউ হয়তো ব্রেকআপটা করিয়েছে, অনেক জায়গায় দেখেছি, অনেক ছেলে মেয়ের মধ্যে ব্রেকআপ হয়েছে, ছেলেরা এসছে যে না কিছুই নয়, সাধারণ দেখলাম একটু সামান্য একটু তর্কাতর্কি, মনোমালিন্য, যেটা হয়েই থাকে, হঠাৎ করে আমাকে ব্লক করে দিল, দিয়ে আর কথা বলে না। এটা একটা কারণ। দেখা যায় যে কি, যে হয়তো কেউ জানেই না, এটা কিন্তু একটা গুপ্ত শত্রু বলে একটা কথা আছে না, এটা কিন্তু অনেকে জানে না। যে ধরুন কোনো মেয়েকে কোনো ছেলে হয়তো মনে মনে খুব ভালোবাসে, কিন্তু সে জানে যে আমি কোনোদিনই তাকে পাবো না, কিন্তু তখন কি করে, হয়তো সে একটা কারোর সঙ্গে রিলেশনে রয়েছে, ও কি করলো, গিয়ে সেই রিলেশনটা কোনো তান্ত্রিকের কাছে গিয়ে কাটিয়ে দিল। একটা কথা আছে না, আমি পাবো না, কাউকে পেতেও দেবো না। এবার ওটা দেখতে হবে যে কী কারণ। তাহলে ওই যে কাটান ছেড়ানটা করেছে, ওটাকে আমাকে আগে কাজ করে নষ্ট করতে হবে, তারপরে বশীকরণ। আবার হয়তো কোনো ছেলের কাছে কোনো মেয়ে তৃতীয় ব্যক্তি চলে আসতে পারে, এটা একটা, বা বাড়ি থেকে মানছে না। এবার সেইটার ওপর ডিপেন্ড করছে আমি কোন তন্ত্রটাকে ইউজ করবো, কোন দেবীর দৌড় ধরব, এটা হচ্ছে ব্যাপার। এবার ধরুন বিজনেসে কাউকে বান মারলো, সেখানে আমি কোন তন্ত্রটা, কে মারলো বোঝা যায় না, কিন্তু যেটা মেরেছে সেটা কি এনার মানে খারাপ হবে, বিজনেসই খারাপ হবে নাকি না এনার শারীরিক দিক থেকে, না সংসারে কোন দিক থেকে, সেগুলো সবটাই দেখতে হয়, সব দিকটা সেইভাবে চিন্তা ভাবনা করে আমাকে করতে হবে। আমি তন্ত্রের কাজ করি বলে এলো বশীকরণ করতে, আমি একটা কামাখ্যা তন্ত্রে বশীকরণ করে দিলাম, কি কোনো একটা তারাতন্ত্রের বশীকরণ করে দিলাম, তখন সে কাজটা সে ঠিকঠাক মতো করে হয়তো পাবে। কীরকম পাবে, হয়তো তার দেখা গেল হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করেছিল, খুললো, 10 দিনের জন্য খুললো, আবার ব্লক করে দেবে, এর বেশি আর এগোবে না। কিন্তু ওই যে যেমন ধরুন কোনো ডাক্তারের কাছে আপনি গেলেন, পেটের যন্ত্রণা হচ্ছে, একটা পেন কিলার দিল, কিন্তু আপনার হয়তো গলব্লাডারে স্টোন আছে, সেটাই সাময়িক হয়তো হলো, ব্যথাটা 2 দিনের জন্য কমলো, আবার জেকেছি, অপারেশন আপনাকে করতেই হবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, যে আপনার এত দিনের এত সাধনা, জীবনে কোনো সময় অলৌকিক কিছু ঘটেছে? মানে আপনি তো এত তারাপীঠ, কামাখ্যা, এত জায়গায় যান। দেখুন, অলৌকিক আমাদের মানে আমরা শ্মশানেতে মন্দিরে যেভাবে কাজ করি, আমি তো কামাখ্যাতে গিয়েও কাজ করে এসেছি, কামাখ্যাতেও যাই, আর তারাপীঠ তো আপনার ঘর বাড়ি। হ্যাঁ, এটা ঘটনা। তো এগুলোকে না, সব মানুষের জীবনে কিন্তু এগুলো ঘটে, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ঘটে, মানুষ ওয়াচ করতে পারে না। অলৌকিক কিছু আমাদের সবার সঙ্গে ঘটে যায়, সবার সঙ্গে আমরা ভেবে দেখি না, সেটা লুক আউট করে বেরিয়ে যায়, কিন্তু হয়। যেমন আমি তারাপীঠে একদিন হোম করছি মন্দিরে, হঠাৎ দেখলাম
পেছন ফিরে যে একটি মেয়ে, বাচ্চা মেয়ে, 7-8 বছর বয়স হবে, একটা ফ্রক পরে পা ছড়িয়ে বসে আছে, ছোট্ট একটা বসে হোম দেখছে আপনার। বসে আছে পেছন দিকে, সামনে হোম হচ্ছে। হুম। তো আমার সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে একজন আমাকে ইশারা করতে, আমি পেছন ফিরে দেখালাম, দেখলাম বসে আছে। আর বসে আছে ঠিক সে কীরকম, যেমন সারদামণি বসে থাকেন পা ছড়িয়ে ওরকম। আর ছোট্ট একটা থাম, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, তার চারদিক কিন্তু ফাঁকা। তো আমি আমার মধ্যে কিছু একটা হলো, বুঝতে পারলাম। আমি তাকে 50 টাকা দিলাম এবং সে এমনভাবেই এসে আমার সামনে দাঁড়ালো যেন মনে হলো সে আমার প্রণাম করতে বাধ্য হব। আমি প্রণাম যখনই করলাম, দেখলাম একটা ভিখিরি, যে ওই মেয়েটি আমাকে আশীর্বাদ করছে মাথায় হাত দিয়ে। আমি প্রণামের সময় আপনার কোনো স্পেশাল অনুভূতি কিছু? ওই তো বললাম, যখন আমি পায়ে হাত দিই তখনই আমার মাথায় যখন হাত দিয়েছি না, তখন আমি কি বলবো, আমি আমার মধ্যে আর কিছু বুঝতে পারছি না জিনিসটা কি ঘটছে। তারপর যখনই সে ওই যে পিলারটা ছিল 4x4, বাদ বাকি তো ফাঁকা, পিলারের এদিক দিয়ে নেবে, এদিকে যখন যাচ্ছে আমি তো দেখতেই পাবো যে কেউ যাচ্ছে, আর দেখতে পেলাম না। মিলিয়ে গেল পুরো। প্রত্যেক মানুষের জীবনে এরকম, আমার হয়তো আরও 2-3 বার দেখবেন, অনেক মানুষের জীবনে আছে, হয়তো কোনো জায়গায় আপনি কোনো খাবার খাচ্ছেন, আমার হয়েছে এরকম, এটা বহুকাল আগে, বলুন। তখন হয়তো আমি এই ইয়েতে আসিনি, এখন এগুলোকে রিয়েলাইজ করি। আমি এক জায়গায় দাঁড়িয়ে 2টো কচুরি নিয়েছি, প্রায় বেলা 1:30, আমি তখন বাড়ি ফিরছি, তখন আমারও খিদে পেয়ে গেছিলো, তো আমি একটা দোকানে 2টো কচুরি নিয়েছি। 4-5 পা হেঁটে আসতে বয়স্ক মহিলার প্রায় 2 মিনিট টাইম লাগলো। আমি দেখছি সে আসছে, এসে আমার থেকে খাবারটা চাইলো, তা আমি ভাবলাম ঠিক আছে চলো এটাই দিয়ে দিই, তখন আমি শুরু করে নিই, এটা দিয়ে দিই, আমি আবার নিয়ে নেবো। তো যখন তাকে দিলাম, জাস্ট দিয়েছি আর বললাম দাদা আর একটা জায়গায় 2টো দেবেন বলে, দোকানদারকে বলে এরকম মুখ ফিরিয়েছে, তাই খুঁজে পাইনি। সর্বনাশ। গেল কোথায়, যে 4টে পা এগোতে তার সময় লাগছে। দেখতে কেমন ছিল? একদম বয়স্ক, খুব বয়স্ক মহিলা, একটা লাঠি নিয়ে। এটা যে আমার জীবন দিয়ে বা আমার সঙ্গে হয়েছে তা নয়, সবার সঙ্গে। আপনিও রিয়েলাইজ করুন, নিজে একবার চিন্তা করবেন ভালো করে, যে জীবনে চলার পথে কত কি ঘটেছে, তারপর কি হয়েছে, দেখবেন আপনার একটা না একটা কিছু বেরিয়ে যাবে। সবাই ভগবান সবার কাছেই একবার না একবার আসে, আমার মনে হয়। রামকৃষ্ণদেব ঠাকুরকে দেখেছেন, আমরা হয়তো পারিনি, পারবো না, কিন্তু উনি আসেন। চিনে নিতে হবে, সেই চেনার সেই চোখটা থাকা দরকার। আমি এরকমও বলছি একটা ঘটনা। আমি এরকম একটা মন্দির আছে যেখানে মা ভবতারিণী আছেন, তো সেখানে দেখা গেছে যে খুব ভালোভাবেই তার পুজো আচ্ছা মায়ের হয় বটে। হঠাৎ দেখা যাচ্ছে মন্দিরের বাইরে দিয়ে যেন মা বেরিয়ে যাচ্ছে, পায়ের ছাপ। অনেক মিডিয়া গেছিল, পায়ের ছাপ, যে রোজ ভোরবেলা ধরে সে দেখছে একটা মায়ের পায়ের ছাপ। এবার যেহেতু পাটা বাইরের দিকে, অনেকের এই যে মা বেরিয়ে গেছেন, মন্দির আর নেই, মা আছে। আবার আমি বলছি আর একটা ঘটনা, তার আগের বারের কালী পুজোর সময় হাওড়ার একটি নামকরা ক্লাব আছে, দুর্গা পুজো হয় এবং কালী পুজো করে। কালী পুজো করেছে, করার পর ঠাকুরকে তুলতে পারেনি, ভারী ওজন বেড়ে গেছে, বিসর্জনে করতে যাবে বলে যে রেডি হচ্ছে, মাকে আর তুলতে পারেনি। ক্রেন নিয়ে এসছে, ওঠেনি। এবং একটি বাচ্চা ছেলের মধ্যে এসে বলেছে যে আমি এখানে স্থাপিত হতে চাই, এবং সঙ্গে সঙ্গে ওই ক্লাবের যারা ছিলেন তারা ক্লাবেরই পাশে মন্দির করে মায়ের প্রতিষ্ঠা করেছে। এবং প্রথম একটি বাচ্চার হাতেই শুধু পুজো নিতেন, সবার হাতে পুজো নিতেন না। এই পুজো নিচ্ছেন কি নিচ্ছেন না কিভাবে বোঝা যেত? শুনেছিলাম, আমি গিয়ে দেখিনি। পরে আমি যে বাচ্চাটার মধ্যে এসেছিল তার থেকেই, তারপরে এখন পুরোহিত বোধহয় এসছেন, কি হয়েছে ঠিক প্রসেস আমি এটা জানি না। তো
তবে ঘটনাটা হচ্ছে আপনি নিজে গিয়েও দেখতে পারেন এরকম ব্যাপার। আচ্ছা, এই যে বলে যে অনেকে যে স্বপ্নাদেশ পেয়েছি, সত্যি কি স্বপ্নে এসেও ওনারা কিছু বলেন? সব কিছুই সাধনার ওপর। আপনার আপনার একটা জিনিস জানুন, আপনি সাধনা করে এক ভৈরব তান্ত্রিক মা কালীর সাধনা করার পর নরবলি দিয়ে মায়ের থেকে বলেছিল আমায় এমন শক্তি দাও যাতে আমি পৃথিবীর মধ্যে আমি সবাই শাসন করি। আপনি সাধনা করতে পারেন, কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি ভগবানের জায়গা নেবেন বা আপনি সবাই করবেন, নিজের স্বার্থ মেটাবেন, তাহলে কিন্তু আপনি কিছু পাবেন না। আপনি যদি মনে করেন আমি আজকে থেকে সাধনা করছি আমার নিজের জন্য, তাহলে আপনি কিছু পাবেন না। মানুষের সেবাটাই মূল লক্ষ্য হওয়া। তখন ওই ভৈরবী তন্ত্রের সঙ্গে মা কালীর একটা বিরাট, মা কালীর এগেনস্টেই করতে গেছিল। এগুলো বহু পুরনো জিনিস, পুরনো ঘাঁটাঘাঁটি করলে পড়লে জানতে পারবেন। যেমন ধরুন অনেকেই যেমন বলে যে এই যে মুসলিমদের যে দরগা হয়, তো ভগবান সব সমান। অ্যাকচুয়ালি দেখুন, আমি বাঙালি, আমি আমার মাকে মা বলে ডাকছি। আপনি হিন্দুস্তানি বা যে মুসলিম, সে আম্মা বলে ডাকছে। যে ফরেনার, সে মাম্মি বলে ডাকছে। অ্যাকচুয়ালি ডাকছে কাকে? সম্পর্কটা তো একই, মা। আহারি টোলার যে একটা মুসলিমদের মাজার আছে, তো শ্রীরামকৃষ্ণদেবকে তো সবাই ঠাকুর বলে ডাকতো। তো এটা আপনি জানতে পারেন, এটা আমি বই পড়েই পেয়েছি। তো মানে বেলুড় মঠের পড়েই আমি পেয়েছি যে শ্রীরামকৃষ্ণদেব কিন্তু একদিন গো মাংস খেয়ে রাত্রিবেলা ওই মাজারের ভেতর ছিল। সকালে যখন বেরোলো তখন সব মুসলিমরা জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি কি দেখলে? তো বলে গেল, মাকে। তোরা আল্লাহ বলিস, আমি মা বলি। রামকৃষ্ণদেব বলে গেছে, সেটা যদি ঠিক হয় তাহলে আমি বলবো ওটা ভুল। আর অথবা ধরে নিতে হবে উনি ভুল বলেছেন, এখনকার এরাই ঠিক বলে। রামকৃষ্ণদেব 64 প্রকার তন্ত্রক্রিয়া জানত, যার যদি উনি কারোর ক্যান্সারটা অব্দি নিয়ে নিতে পারতেন। ঠিক আছে, সাধনা। কিন্তু তাকে, সে কি তন্ত্রের কাজ কিছু করেছে? করেন। আজকে ধরুন এই যে এত মন্ত্রপাঠ, এত সাধনা, আজকে বামদেবকে কোনোদিন দেখেছেন মন্ত্রপাঠ করতে? কোনো বামদেবের ইউটিউব চ্যানেল বা কোনো এতে দেখেছেন? ওনার তো একটাই মন্ত্র, জয় মাতারা। ব্যাস ওই একটাই নাম জপে গেছে, ওইটাকে উনিও সাড়া দিয়েছেন। ল্যাংড়াকে এক লাথি মারলে সে সোজা হয়ে হাঁটছে, কানাকে চর মারলে দেখতে পাচ্ছে। সেই সাধনা তো আমরা করতে পারবো না, পারিও নি, যতটুকুন হচ্ছে ততটুকুন। ঠিক কথা। যাই হোক, আমরা একদম সময়ের হাতে শেষ হয়ে এসছে, যার ফলে একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। এবার বিদায় নেওয়ার পালা। কিন্তু ভবিষ্যতে আবার আপনি আমাদের সময় দেবেন, আমরাও বসে আপনার কাছ থেকে এরকম অনেক তথ্য জানবো। কিন্তু যাওয়ার আগে আমার দর্শকদের জন্য ভালো থাকার আপনার তরফ থেকে কোনো টোটকা যদি দিয়ে যান। দেখুন, আমি বিজনেসের জন্য একটা কথা একটা টোটকা বলে যাচ্ছি। সেটা হচ্ছে, ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু লক্ষ্মী ঠাকুর থাকে, আর লক্ষ্মী ঠাকুরের ঘট। অন্তত বাড়ির মা, বউ, মেয়ে, বোনেরা এই লক্ষ্মী পুজোটা, কিছু পুজো করুক না করুক, লক্ষ্মী পুজোটা একটা। এবং ওই লক্ষ্মীর ঘটেতে প্রত্যেক বৃহস্পতিবার কি করে, ওই ঘটের যে জল, তার প্রায় 75% ফেলে দিয়ে 25% থাকে, তার মধ্যে আবার গঙ্গা জল দিয়ে পরিপূর্ণ করে নতুন আম্রফলক দিয়ে সুপুরি দেয়। কেউ সুপুরি দেয়, কিন্তু আমি আগেও বলেছি, ওটা সুপুরির চাইতে হর্তুকি রাখলে আরও বেশি কাজ হয়, ভালো লাগে। ওই আমি বলবো যে ওই বৃহস্পতিবার যে জলটা 75% ফেলে দিচ্ছে, ওটা কোনো একটা পাত্রে রাখুন, ফেলবেন না। দশকর্মার দোকান থেকে একটা কুশ কিনে রেখে দেবেন। যারা বিজনেস করেন, ধরুন দোকান আছে বা অফিস আছে, ওই ঘটের জলটা ওই কুশটা দিয়ে আপনি বিজনেসের জায়গায় ছেটান নেক্সট বৃহস্পতিবার পর্যন্ত। আবার যেই নেক্সট বৃহস্পতিবার আপনার ঘটের জল করবে, তখন আবার আপনি ওটাকে নিয়ে চলে আসুন। আপনি দেখুন
ওই যে মায়ের লক্ষ্মীর ঘটের জলটা আপনি যে বিজনেসের জায়গায় যে আপনি ছড়াচ্ছেন, আপনার বিজনেস খুব ভালো চলে। বাহ। এটা বিজনেসের জন্য। আচ্ছা, এবার ধরুন অনেক জায়গায় অনেকেই বলে যে এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি, একটা সব স্ত্রীদের মধ্যেই একটা যেন থাকে যে স্বামী হাতছাড়া হয়ে যাচ্ছে, এটার মধ্যে থাকে, যেন মুঠোর মধ্যে বসে থাকে। এটা মানে একটা দিদি বোনেরা মারবেন না আমায়, মানে এটা আমি দেখেছি। যাই হোক, এখন তো সব থেকে বড় কথা এই টোটকাটা মানে আমি দিচ্ছি, কিন্তু অর্ধেক মহিলা তো এখন আর সিঁদুর পরে না, এখন পরে সেই কালারিং কিছু পরে। নয় কৌশিকী অমাবস্যার দিন এগুলো কালেকশন করতে হয়, আমাদের তো এইসবই কাজ। কৌশিকী অমাবস্যার দিন মাকে, তারা মাকে যে সিঁদুরটা পরানো হয়, সেই মায়ের স্ত্রী থেকে একটু সিঁদুর কালেকশন করে আপনি কোনো একটা সিঁদুর কৌটোর মধ্যে মিশিয়ে নিন, বা যদি কাম সিঁদুর পান, কাম সিঁদুর মানে খুবই কস্টলি এবং আর নাহলে যদি আপনি খুব ভালোভাবে বশীকরণ করতে চান, তাহলে আমি বলবো যদি আপনি কামাখ্যার যদি রক্তবস্ত্র যদি আপনি অরিজিনাল রক্তবস্ত্র, তখন সবাই বেলাচ্ছে কিন্তু পাওয়া কঠিন কি করে, যাই হোক, তো অরিজিনাল রক্তবস্ত্রের না একটা সুতো, এইটুকুনি সুতো যদি একটা কবজে দেন না, সেটাও বিশাল কাজ করবে যদি অরিজিনাল হয়। তো ওই রক্তবস্ত্রের যদি একটু টুকরো আপনার সিঁদুরের মধ্যে রেখে দিন, দিয়ে এবার আপনি রোজ সেইটাকে ইউজ করুন, এবং সকালবেলা চান করে উঠে ইউজ করে, এবার ধরুন হাজব্যান্ড বাড়িতে এলো, এরপর যখন হোক সময় সুযোগ বুঝে ওই নিজের স্ত্রী থেকে একটুখানি হালকা করে নিয়ে, নয় গায়ে নয় জামায়, তবে জামায় আপনি যে লাগাচ্ছেন না সেটা মনে রাখবেন কোথায় লাগাচ্ছেন, কারণ পরবর্তীকালে ঘুরে আসার পর আপনি যদি ভুলে যান, আপনি আবার তাকে সন্দেহ করবেন যে সিঁদুরটা কার। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে জামায় লাগালেন না কোথায় লাগালেন, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। এতে কিন্তু খুব ভালো ফল পাবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভবিষ্যতেও আবার আমরা বসবো, এবং আপনাদেরকে বলছি আপনাদের কেমন প্রোগ্রাম লাগছে সেটা আমাদের লিখে পাঠান আমাদের কমেন্টস বক্সে। আপনারা কি ধরনের টপিক বা কি ধরনের সমস্যা নিয়ে উত্তর চাইছেন সেগুলোও লিখে জানান, তাহলে আমাদেরও ভালো লাগবে, আপনারাও ভালো থাকবেন। নমস্কার।